তাকে ভারত সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস দিতে হয় এবং এখন মিনিমাম ওয়েজেস 500 টাকার কাছাকাছি হয়ে গেছে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তাদের প্রভিডেন্ট ফান্ড তার ব্যবস্থা থাকে, তার রসিদ দিতে হয় পে স্লিপের সাথে, এবং তাদেরকে মেডিকেলের সুযোগ দিতে হয় একটা লেভেল পর্যন্ত ইএসআই, তারপরে মেডিক্লেম। একটা প্রাইভেট অর্গানাইজেশনে এটা করতে বাধ্য, অথচ আমাদের রাজ্যে 14,000 এই ধরনের কর্মরত যুবক যুবতী ভাই বোনেদেরকে এই সরকার বুড়া আঙ্গুল দেখাচ্ছে। কারণ আমি এই সরকারে মন্ত্রী ছিলাম, আমি ফেলে দিয়ে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, এবং সেই তার কারণ আমি কাছ থেকে দেখেছি এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না, এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যেমন হাফ দাড়ি কেটে ছেড়ে দেওয়া হয় না, ঠিক এইভাবে সবাইকে গাজর দেখিয়ে ঝুলিয়ে রাখতে চায় যে তোমাদের মিছিলে যেতে হবে, মিটিং এ যেতে হবে, আমি যা খুশি করব, ভোট দিতে হবে, নইলে তোমাদের রিনিউয়াল হবে না, কাজ পাবে না। এইভাবে গোটা রাজ্যে 6 লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত ঘটিয়েছে এই নবান্ন। অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, আজকে গোটা ভারতে সম কাজে সম বেতন অন্য রাজ্যে চালু হয়ে গেছে। উড়িষ্যাতে একজনও ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার নেই, সকলকে রেগুলারাইজ করে সেখানকার সরকার ঠিক করেছেন যে আমরা আর কোন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেব না, যা নেব পার্মানেন্ট নেব। আজকে এই রাজ্যে আমরা আগে দেখেছি, আমি অল্প বয়স থেকে কলেজের ছাত্র রাজনীতি কাউন্সিলর হয়েছি, আমরা দেখেছি 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। এই মুখ্যমন্ত্রী যুবশ্রী কর্মসূচির কথা বলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে বলেছিল বাংলার যুবক যুবতীদের, বলেছিল চাকরি যতক্ষণ না হয় 1500 টাকা করে বেকার ভাতা দেব। সেই যুবশ্রীও উঠে গেছে, কেউ একজনও 1500 টাকা করে বেকার ভাতা পায় না। এইভাবে আপনি স্থায়ী কর্মচারীদের ডিএ পে কমিশন থেকে, অস্থায়ী কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে আপনাদের তো কাজই নেই। যে ভাইটি রাস্তায় শুয়ে পড়েছিল তাকে তুলে আমি জিজ্ঞেস করলাম ভাইকে যে তুমি 25 সাল শেষ হতে গেল, 4 দিন বাকি আছে, কত কাজ পেয়েছো? বলে 1 দিন কাজ পেয়েছি। এইভাবে আপনাদের প্রত্যেককে এরা ঠকাচ্ছে, ঠকিয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন অন্যান্য রাজ্যে এনডিআরএফ, এসডিআরএফ, তারা কিভাবে এক একজন তো 70-80 হাজার 1 লাখ টাকা বেতন পায়, তারা পোশাক পায়, তারা ট্রেনিং পায়, তারা নিজেদের দক্ষতার সঙ্গে এই যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। আপনাদের মনে আছে আমফানের কথা, 2020 সালে আমফানের সময় গোটা কলকাতাতে বড় বড় গাছ পড়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ সরকার এত অপদার্থ আপনাদের কাজে লাগায়নি, আপনাদেরকে দক্ষ হওয়া সত্ত্বেও কাজের সুযোগ দেয়নি। উল্টো দিকে উড়িষ্যা থেকে যে মুখ্যমন্ত্রী বলেন
বাংলা নাকি ভারত সেরা, তিনি নাকি ঘন ঘন পুরস্কার আনতে যান বিভিন্ন জায়গায়, সবে সেরা। সেই রাজ্যে উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পেশাদার দক্ষ কর্মচারী আধিকারিকদের জওয়ানদের এনে তাদেরকে দিয়ে কলকাতার রাস্তার গাছ পরিষ্কার করতে হয়েছিল। তাই আমাদের ঘরের ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার না করে তাদেরকে উচিতভাবে তাদের প্রাপ্য অধিকার পূরণ না করে এই সরকার সাধারণ মানুষকেও বিপর্যস্ত করছে, আপনাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। আমি মনে করি আপনাদের এই যে দাবি, এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি। আগামী যে বাজেট অধিবেশন, যদিও এখানে অধিবেশন হবে কিনা কেউ জানে না, যেমন এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন হলো না। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত অথবা ভীত আতঙ্কিত, তাই এবারে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে হলো না। কিন্তু আমাদের রাজ্যে ভোট আসন্ন এবং আমাদের রাজ্যে এই নির্বাচনের আগে 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করতে হবে সরকারকে, এপ্রিল, মে, জুন, জুলাই। তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অধিবেশন 2 দিন 3 দিনের হলেও ডাকতে বাধ্য। আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি, অনেকের সঙ্গে বলেছি, আলাদা করে বলিনি। 2023 সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন, দাবিপত্র দিয়েছিলেন, আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি। আপনাদের ফটো আমার হাতের কাছে আছে। আপনাদের আমি কথা দিতে পারি, এই যে আজব রাজ্য, যেখানে বিরোধী দলনেতাকে ওনার তো হাতে 200-র বেশি এমএলএ আছে, আমি তো বিধানসভায় 65 জনকে নিয়ে লড়াই করি, তাও এই গত 4.5 বছরের মধ্যে 5 বার আমাকেই সাসপেন্ড করেছে, 11.5 মাস বিধানসভার বাইরে রেখেছে। যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে, তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম। লড়াই ভিতরে হবে, বাইরে হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি আমার, আপনারা আবার বসুন, আবার হাইকোর্টের অনুমতি নিন। কৌস্তব বাগচি আপনাদের জন্য লড়ে, আরো লড়বে। আপনারা প্রয়োজন হলে যেমন কর্মচারীরা ডিএর জন্য লড়াই করেছে, তারা স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে, আমরা সাথ দিয়েছি, আমিও সাথ দিয়েছি এবং আমার বিশ্বাস তারা জিতবেন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি, এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের 6th পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020-র 1 জানুয়ারি ডিএ বাদ দিয়ে, এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কমপ্লিট করে 8th পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে, বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, একে রাখুন আপনারা। যদি রাখেন, এই গ্যাপ বাড়তেই থাকবে, আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, তো সেই মালকড়ি আপনাদের কাছে যায় না।
আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএস দের কাছে যেতে পারে, তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে। আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বকটুইতে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে। এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেস কে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপর ছেড়ে দেন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকেন। এই শীতে অনেক কষ্ট হয়েছে। 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে কৌস্তবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন। ছাড়বেন না, ঝুঁকবেন না, মাথা উঁচু করে লড়াই করবেন। জিত আপনাদের হবে। উইশাল ওভারকাম। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। এ দাবি ন্যায্য দাবি। এ দাবি সরকারকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।